প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, জলবায়ু সমস্যা মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে রাষ্ট্রপতি, পরিবেশকে সম্পদের ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে প্রধান বিচারপতি, ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন। মানবজমিন, ৪২,০০০ শিক্ষার্থী বিপাকে। আমাদের সময়, রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রা। সকালের খবর, ঢাকার চারপাশে ইটভাটা বাড়িয়ে দিচ্ছে বায়ু দূষণ। যায় যায় দিন, আস্থাহীনতায় আটকে আছে কওমি সনদের স্বীকৃতি। আলোকিত বাংলাদেশ, নজরদারিতে মোবাইল ব্যাংকিং এজেন্টরা, অবৈধ লেনদেন প্রতিরোধে মাঠে বাংলাদেশ ব্যাংকের অর্ধ শতাধিক টিম। ভোরের কাগজ, খেলনা শিল্পে আশার আলো। দৈনিক ইনকিলাব, রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন প্রতিবাদে উত্তাল সারা দেশ। আমাদের অর্থনীতি, ধার নিয়েছে সাঁওতালরা, মামলার বাদী স্বপন মুর্মু লাপাত্তা। দৈনিক দিনকাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসন বদলান, দলবাজ কর্মকর্তাদের সরিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ছাড়া নির্বাচন সম্ভব নয়। দৈনিক সংগ্রাম, অবৈধ ভিওআইপির পাশাপাশি স্মার্টফোন অ্যাপে ক্ষতিতে দেশ, বিটিআরসি, ভয়াবহভাবে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ইনকামিং কল। দৈনিক করতোয়া, পাবনায় বন্দুক যুদ্ধে 4 ডাকাত নিহত। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রিভিউ মিটিং অন ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট প্রজেক্টস নেক্সট উইক। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। প্রধান শিরোনাম আসলে আজও ওই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের বিষয়টি। এখানে যেটি বলা হয়েছে যে সীমান্তে করা পাহাড়ের পরও অনেকে আসছেন, এটি বলা হয়েছে দালালদের এক ধরনের ভূমিকা রয়েছে তাদেরকে দেশের মধ্যে আনার। আবার তাদের যে অমানবিক পরিস্থিতি, তারা যে নির্মম নিপীড়নের শিকার হচ্ছেন মিয়ানমারে, সেই সংবাদ আমরা এখানে দেখতে পেয়েছি। রোহিঙ্গা ইস্যুটি খুবই সেন্সিটিভ ইস্যু এবং এই বিষয়টি বাংলাদেশ সরকার মোটামুটিভাবে হ্যান্ডেল করবার চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদেরকে অবহিত করেছেন বিষয়টি, এবং তারা যেন বিষয়টি তাদের হেডকোয়ার্টার্সে জানান এবং জাতিসংঘ যেন এই ব্যাপারে হস্তক্ষেপ করে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গারা, বিশেষ করে অং সান সুচি যখন ক্ষমতায় আসলো তখন আন্তর্জাতিক বিশ্ব ভেবেছিল যে এই সমস্যাটির একটি আশু সমাধান হবে। বিশেষ করে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই অশান্ত পরিস্থিতি তিনি মোকাবেলা করবেন এবং এখানে শান্তি প্রতিষ্ঠা করবেন তার নিজের দেশের স্থিতিশীলতার স্বার্থে। এবং রোহিঙ্গারা তো ঐতিহাসিকভাবে মায়ানমারের নাগরিক, তো সেই নাগরিকদের এই যে একটা মানে ছোট্ট একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীকেও মানে উপরে যে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ এখন চলছে, এক ধরনের এটা গণহত্যার মতো, এটি অচিরেই বন্ধ হবে, এটি ছিল মানে বিশ্ববাসীর প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার বিপরীতে অং সান সুচিকে নীরব দেখা যাচ্ছে এবং তার নীরবতাটা মানে আসলেই খুবই দুঃখজনক, নির্মম, নিষ্ঠুর। এমন নিষ্ঠুর আচরণ তার কাছ থেকে আসলে প্রত্যাশা করা যায় না। আমরা আশা করি যে অচিরেই তিনি এই সমস্যাটার আশু সমাধান করবেন এবং এটা শান্তিপূর্ণ একটা সমাধান হবে। কারণ না হলে এই মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে হবে এবং বাংলাদেশে হয়তো সীমান্তে যত পাহাড়েই থাকুক না কেন, যেভাবে ইউরোপের দেশে দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা চলে যাচ্ছে, অথবা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা যাচ্ছিল, সেরকম এখানেও শরণার্থীরা চলে আসবে। কারণ শরণার্থীদেরকে ঠেকিয়ে রাখার জন্য কত বিজেপি, কত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত করা হবে, কিন্তু ফাঁক ফোকর গুলিয়ে তারা কিন্তু চলে আসবেই। হ্যাঁ, কারণ এটা তো এক ধরনের 1971 সালে আমরা যেরকম পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা একেবারে কোটি মানুষ
সেখানে আশ্রয় নিয়েছি, সেরকম তারাও আমাদের দেশে আশ্রয় চাইবে এবং আশ্রয়, হ্যাঁ সবাইকে আমরা হয়তো আশ্রয় দিতে পারবো না, কিন্তু কিছু মানুষ তো চলে আসবেই। তো আমরা জানি যে বাংলাদেশের দিক থেকে যেমন বলা হয়েছে যে বাংলাদেশ ও মিয়ানমারকে আহ্বান জানাবে এই আশ্রয় প্রার্থীদেরকে তাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়া এবং নিরাপদে সেখানে রাখা। অলরেডি তো অনেকেই বাংলাদেশে ইতিমধ্যে আশ্রয় নিয়ে আছে, হ্যাঁ, শরণার্থী শিবিরে। না, যেটি বলা হচ্ছে যে মিয়ানমার সরকারকে বাংলাদেশে আহ্বান জানাবে। আমরা জানি যে এর মধ্যে রাষ্ট্রদূতকে ডেকে কথাটি বলেছে আমাদের সরকার, কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এই বিষয়টি আশু মীমাংসার জন্য বলা হয়েছে। তো জনাব কামরুল ইসলাম চৌধুরী, আমরা জানি যে আপনি পরিবেশ সাংবাদিকতা আপনার দীর্ঘদিনের এবং এই বিষয়ে সাংগঠনিক তৎপরতাও আপনি পরিচালনা করেন। ঢাকায় একটি বড় আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, বিচারপতিদের সম্মেলন, এবং এটি পরিবেশ বিষয়, দক্ষিণ এশিয়ার, এবং সেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতাদের যে প্রতিশ্রুতি ছিল তো সেটি যেন তারা বাস্তবায়ন করেন, সেই আহ্বান তিনি এই সম্মেলন থেকে জানিয়েছেন। প্রথমত মহামান্য রাষ্ট্রপতি চমৎকারভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবটা তুলে ধরেছেন এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের, বিশেষ করে স্বল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলো যে ভুক্তভোগী, তারা যে ইতিমধ্যে জলবায়ু পরিবর্তন তাড়িত ক্ষয় এবং ক্ষতির সম্মুখীন, শরণার্থী, উদ্বাস্তু সমস্যার মুখোমুখি, এই সমস্যাটা আশু সমাধান তিনি চেয়েছেন। বিশ্ব নেতাদের কথা তিনি বলেছেন যে কিয়োটো চুক্তি হয়েছে 1997 সালে এবং প্যারিস জলবায়ু চুক্তি হলো গত বছর, কিন্তু এটির পরিপূর্ণ বাস্তবায়ন বিশ্ব নেতৃবৃন্দের সেই রকম আগ্রহ তিনি দেখতে পাননি এবং সে কথাটি তিনি জোর গলায় বলেছেন, উচ্চকণ্ঠ ছিলেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এখানে আর্থিকভাবে সহায়তা করার, কারিগরি প্রযুক্তিগত সহায়তা যেটা দেওয়ার কথা ছিল সেই প্রতিশ্রুতিও তারা রাখেনি, অর্থায়নটা সেভাবে হয়নি এবং চুক্তির বাস্তবায়নও হয়নি। যেমন কিয়োটো চুক্তি, সেখানে বলা ছিল যে 1990 সালের তুলনায় অন্তত উন্নত দেশগুলো, শিল্পোন্নত দেশগুলো 5% কার্বন নিঃসরণ কমাবে, সেটি কমায়নি, বরং অনেক দেশ বাড়িয়ে ফেলেছে। তো এটি একটি বড় কথা। আর আরেকটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতিও কিন্তু, আমাদের প্রধান বিচারপতি, তিনিও কিন্তু চমৎকার একটা কথা বলেছেন যে পরিবেশকে সম্পদ হিসেবে দেখা, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টটাকে আসলে মানে একটা রিসোর্স এন্ডাওমেন্ট হিসেবে দেখা এবং এটা যেন ডিপ্লেশন না হয়, বরং এটা যেন অগমেন্ট হয়, এটা যেন বাড়ে, সেদিকে একটু নজরদারি করা। কারণ কিন্তু যেমন আমাদের মতো দেশগুলোতে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যে দেশগুলোর প্রধান বিচারপতি এখানে এসছেন, তারাও তাদের স্ব দেশে কিন্তু দেখেন যে পরিবেশের অবক্ষয়, আমরা পরিবেশ দূষণের শিকার, আমরা জলবায়ু তাড়িত ক্ষয় এবং ক্ষতির শিকার, আমরা দুর্যোগ এবং বন্যা, খরা, এই যে জলবায়ু তাড়িত যে বিভিন্ন মাত্রার দুর্যোগগুলো আমরা দেখি, সেই দুর্যোগটা আমরা উপর্যুপরি দেখি, সেটা যেন কমানো যায় এবং তার প্রকোপ থেকে রক্ষা করা এবং জলবায়ু শরণার্থীদের দেখভাল করা এবং এই সমস্যাটা মোকাবেলা করার জন্য যেন উন্নত দেশগুলো এগিয়ে আসে, সে বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করেছেন। এই সম্মেলনটি সফল হবে এবং আশা করব যে আমাদের এই অঞ্চলেও জলবায়ু তাড়িত যে ক্ষয় এবং ক্ষতি, সেটা আমরা যেন মোকাবেলা করতে পারি এবং সে ব্যাপারে প্রত্যেক দেশে যেন আইনি একটা কাঠামো থাকে। আইনি কাঠামোর বিষয়টি নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি যে আমাদের দেশে পরিবেশ আইন নিয়ে অনেক কাজ হয়েছে, আইন প্রণয়ন, প্রয়োগ, বাস্তবায়ন বিষয়। কিন্তু এখানে একটি শিরোনাম রয়েছে যে ঢাকার চারপাশে ইটভাটা বাড়িয়ে দিচ্ছে বায়ু দূষণ, মানে এগুলো নিয়েও কিন্তু আমাদের আইন এবং এর বাস্তবায়ন নিয়ে, বায়ু দূষণ, নদী দূষণ, দখল, তারপরে যেমন ঢাকায় যতটা মানে বৃক্ষ থাকার, মানে সবুজের আচ্ছাদন থাকার কথা, সেটি কি আছে? প্রত্যেকটা দেশের অন্তত কমপক্ষে 12 থেকে 15 ভাগ এটা থাকার কথা সবুজ বেষ্টনী। আমাদের কিন্তু সেই 15 ভাগ বলুন দূরের কথা, সেটা তো নাই। এই বিষয়টার দিকে আসলে আমাদের আরো নজরদারি, খবরদারিটা বাড়াতে হবে এবং আমাদের দেশে যেন নদী দখল, দূষণ এবং জলাভূমি, তারপরে ওপেন স্পেস, খেলার মাঠ, যেমন ঢাকায় বা বিভিন্ন জেলা শহরে খেলার মাঠগুলো কিন্তু এখন আর হারিয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু রাখা যাচ্ছে না। তারপরে পার্ক, মানে এই যে বন বনানী, আমরা বন বনানীর প্রতি
নিষ্ঠুরতম আচরণ করি, প্রকৃতির প্রতি আমরা নিষ্ঠুরতা দেখাই। এর ফলে কিন্তু আমাদের প্রাকৃতিক যে মানে ভারসাম্য, সেই ভারসাম্যটা কিন্তু আমরা বিনাশ করে ফেলছি। তো এইটা যদি আমরা যত বেশি আমরা এখানে বিনাশী কর্মকাণ্ড চালিয়ে যাব, তত বেশি মানব সভ্যতাটা পিছিয়ে যাবে, এগোবে না। এবং আমাদের টেকসই উন্নয়নের জন্য কিন্তু এটা দরকার। এবং মাননীয় প্রধান বিচারপতি কথাটা কিন্তু খুবই মূল্যবান, এবং তার কথার প্রতিধ্বনি করে আমি মনে করি যে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র আরো বেশি প্রকৃতিপ্রেমী হবে এবং প্রাকৃতিক যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় রাখবে। এবং ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করা হবে। এটা মানে ক্ষয় যেন না হয়, এটা যেন মানে এর প্রসার যেন হয়। তো এরপরেই আরেকটি বড় শিরোনাম নিয়মিত যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। এবং নানান ধরনের শিরোনাম রয়েছে, বিভিন্ন পত্রিকা বিভিন্ন দিক থেকে করেছে। তার মধ্যে একটি সংবাদ এমনিতে দেখা যাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচনী প্রচারে নামতে পারেন, সেরকম একটি সম্ভাবনার কথা বলা হয়েছে। সেখানে পুলিশি হয়রানির অভিযোগও করেছেন বিএনপি নেতা কর্মীরা, এরকম আমরা শিরোনামে দেখতে পেয়েছি। এটি তো একটি নির্বাচন, এবং এটি একটা মানে সিটি কর্পোরেশন নির্বাচন, নারায়ণগঞ্জ ঢাকার অদূরে। এবং এই নির্বাচনটা নতুন একটা মানে পর্বের নির্বাচন, প্রথম। তো যেমন এর আগের নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী জননন্দিত, তিনি নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও আশা করি যে এই নির্বাচনটা অবাধ হবে, সুষ্ঠু হবে এবং শান্তিপূর্ণ হবে। শান্তিপূর্ণভাবে যদি সবাই ভোট দিতে পারে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে। অলরেডি সেলিনা হায়াৎ আইভী কিন্তু পদত্যাগ করেছেন, তিনি কিন্তু সাধারণ কাতারে নেমে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন যে বড় বড় প্রার্থী, তারা যদি তাদের মধ্যে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, তারা ভোটাররা সুষ্ঠুভাবে যদি ভোট দিতে পারেন, একটা শান্তিপূর্ণভাবে যদি ভোট দিতে পারেন, তাহলে যিনি নির্বাচিত হবেন, বিজয়ী হবেন, তিনি মেয়র হিসেবে তার কার্যকালটা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করবেন, সেই প্রত্যাশা আমাদের আছে। কিন্তু আবার আমরা দেখি যে অনেক সময় যেমন ভিন্ন মতের যদি কেউ হয়, তিনি কিন্তু তার পুরো মেয়াদটা মানে কার্যকালটা তিনি সুসম্পন্ন করতে পারেন না। তাকে হয়তো দেখা গেল যে নানা কারণে তাকে হয়তো জেলে যেতে হচ্ছে। তো আমাদের আসলে নির্বাচনী আচরণবিধি আমরা কতটা মেনে চলি, সেই প্রশ্ন থেকে যায়। তো এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধিগুলো যেন আমাদের সব প্রার্থী সমানভাবে মেনে চলেন, এবং এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করার কাজটাও কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। এবং আমাদের গণমাধ্যম তারাও কিন্তু সচেষ্ট যে যাতে সবাই আচরণবিধি মেনে চলেন, এবং আচরণবিধি মেনে চললে এবং মানে শান্তিপূর্ণ যদি একটা নির্বাচন হয়, তাহলে সবারই মানে গণতন্ত্রে তো শান্তিপূর্ণ নির্বাচন কোনো বিকল্প নেই। আরেকটি শিরোনাম আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে যে ধান নিয়েছে সাঁওতালরা, মামলার বাদী স্বপন মুর্মু লাপাত্তা। অর্থাৎ গাইবান্ধায় যে সাঁওতালদের সঙ্গে যে পুলিশের প্রশাসন তাদেরকে প্রতিরোধ করলো, বাধা দিল, তারা তাদের জমি দাবি করায় চিনিকলের জায়গায়, সেখানে ধান চাষ করা হয়েছিল, সেই ধান কর্তৃপক্ষই সাঁওতালদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, চিনিকল মানে সাঁওতালদের একটা দাবি ছিল যে তারা ধান লাগিয়েছে, তারা এই ফসলটা কাটবে, কিন্তু হ্যাঁ চিনিকল মালিকরা আবার একটু চাতুর্যের সঙ্গে প্রশাসনের সহায়তায় সেটি কেটে আবার তাদেরকে দিয়েছে। এটা কিন্তু আসলে সাঁওতালদেরকে দিয়েই কাটানো যেত, তারা তো মানে কাটতে প্রস্তুত ছিল। তাও আমি মনে করি যে এটা একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা অন্তত ফসলটা সাঁওতালদেরকে দিয়েছে। কিন্তু এখানে যে খবরটি বেরোলো যে একজন সাঁওতাল মানে যিনি মামলাটা রুজু করেছেন, মামলা দায়ের করেছেন, তিনি আবার নিখোঁজ। তো এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাকে খুঁজে বের করে অন্তত মানে তার হোয়ার অ্যাবাউটসটা মানুষ জানবে, সেটা সবাই প্রত্যাশা করে। কারণ হচ্ছে একজন মানুষ লাফাত্তা হয়ে যাওয়া, এটা কিন্তু এবং এই রকম একটা মানে বলা যায় হটস্পটে থেকে কেউ যদি উদাও হয়ে যায়, সেটা হয়তো মানে নানা প্রশ্নের জন্ম দিতে পারে।
কিন্তু আমরা এর বাইরেও আমরা মাঝে মাঝে মানে এর মধ্যে তাদেরকে নিয়ে যে আরেকটি শিরোনাম দেখি বা সংবাদ দেখি, সেখানে তাদের পুনর্বাসন বা সেই জমিতে তাদের অধিকার প্রতিষ্ঠা পাওয়া না পাওয়ার বিষয়টি আলোচনায় আসে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি মনে করি যে যদি এখানে চিনিকল না থাকে, যদি যে কারণে এই জমিগুলো অধিগ্রহণ করা হলো সেই কাজে যদি না হয়, রাষ্ট্র তাদের কাছেই সেই জমিগুলো প্রত্যর্পণ করতে পারে, ফিরিয়ে দিতে পারে। এবং সেটা আমি মনে করি যে যেহেতু সাঁওতালরা খুবই হতদরিদ্র এবং তাদের একটা ঐতিহাসিক অবদান আছে, ব্রিটিশ আমলে সাঁওতাল বিদ্রোহ আমাদের এই অঞ্চলে হয়েছে এবং তারা তাদের উত্তরসূরি। তো তাদের প্রতি সেই সম্মানটা রেখে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামেও তাদের অবদান আছে, তারা স্বাধীনতার সপক্ষেই ছিল। তো এই কারণে তাদের প্রতি আমি মনে করি যে একটু মানে আমাদের মানবিক আচরণ করা উচিত। এবং এটি একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এরা আদিবাসী। তো এই আদিবাসী মানুষগুলোর প্রতি আমরা আসলে একটু মানবিক হলেই, রাষ্ট্র যদি একটু মানবিক হয় এবং প্রশাসন যদি মানবিক হয়, আমাদের সমাজ এবং রাষ্ট্র একটা মুহূর্তের দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আরেকটি শিরোনাম হচ্ছে যে আপনার ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে 4 ডাকাত নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন আরো 3 জন। সাম্প্রতিককালে মানে আইন শৃঙ্খলা, বিশেষ করে এই যে ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, এই ইয়েগুলো ভায়োলেন্সের এটা মাত্রাটা কিন্তু হয়তো এগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে, বিচ্ছিন্নভাবে নানা জায়গায় ঘুরছে। এটি কিন্তু আমি মনে করি যে মানে এক্ষেত্রে জিরো টলারেন্স, যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা অভিষ্ট, সেই অভিষ্টটা অর্জিত হবে এবং চেষ্টা করা হবে যে যাতে মানে এই জাতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, বরং যেমন এই যে এই ঘটনা র্যাব কিন্তু মানে ট্যাকেল করেছে, তো এরকম ট্যাকেল যেন করতে পারে। তবে কেন মানে ডাকাতকে মানে এখানে বর্ণনা যেমন দেওয়া হয়েছে যে একটি চালের গুদামে তারা ট্রাক নিয়ে ডাকাতি করছিল, ওই স্পটে অভিযান চালিয়েছে, কিন্তু এই সুযোগে যেন কোনো নিরীহ মানুষ মৃত্যু না হয় বা নিহত না হয়, সেই দিকেও তারা হয়তো খেয়াল রাখবেন। তো এমনিতে এই যে মানে স্পটে নিহত হওয়া এরকম ঘটনাগুলো নিয়ে অনেক রকম আলোচনা হয় যে তার চেয়ে ধরার সম্ভাবনাটা যদি বাড়ানো যায় বা বিচার সীমিতভাবে ধরতে পারলেই ভালো, এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার হলে এবং বিচারে তাদের যে সাজা হবে সেই সাজা তারা যদি ভোগ করে সেটি সর্বোত্তম বিষয়। কিন্তু অনেক সময় তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরুপায় হয়ে অনেক অ্যাকশনে যায়। সেরকম এখন কিরকম পরিস্থিতি ছিল সেটা তো আর আমরাও মানে ওইখানে স্পটে ছিলাম না, আমরা হয়তো এখান থেকে আমরা বলতে পারবো না। তবে আমি মনে করি যে যারা স্পটে থাকেন তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি।